বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, পরিণীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক, আমিউদ্দিন কলেজ, সখীপুর। প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের চতুর্থ পরিণীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য এবং মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আজকে বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করব। বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি মানে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধানটা সংশোধন করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। সংবিধানকে আমরা মূলত বলে থাকি রাষ্ট্র পরিচালনার যে মূল দলিল, সেটা বলা যায় সংবিধানকে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন সমস্যা তৈরি হয়, তখন সংবিধান অনুযায়ী সমস্যা সমাধান করা হয়। এই সংবিধান সংশোধন করতে হয়। প্রত্যেক দেশের সংবিধান সংশোধনের জন্য বিশেষ বিধান আছে। বাংলাদেশের সংবিধানের ১০ম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে। তো বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান সংশোধন প্রক্রিয়া নিম্নরূপ। যেমন ১ নাম্বার মানে ক নাম্বার, এটা হচ্ছে সংশোধন প্রক্রিয়ার যে নিয়ম, সেটা ক নাম্বার, সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের কোনো বিল গ্রহণ করা হবে না যদি উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোন কোন অংশ সংশোধন করা হবে তা সুস্পষ্ট উল্লেখ করা না থাকে। তার মানে উক্ত বিলের যে বিলটা মানে সংশোধন করা হবে, সংশোধন যুক্ত যে বিল, সেই বিলের শিরোনামে সংবিধানের আসলে কোন অংশ সংশোধন করতে হবে সেটা সুস্পষ্ট উল্লেখ করতে হবে, তাহলেই কেবলমাত্র সংবিধানের ওই সংশোধনীটা বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। খ নম্বরে বলা হয়েছে সংবিধান সংশোধন করতে হলে সংসদে মোট সদস্যের অন্তত 2/3 ভোটে পাশ হতে হবে। এরূপ কোনো বিল সংসদে গৃহীত হলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পেশ করতে হবে। সংসদে গৃহীত কোনো সংশোধনী বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে তিনি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন। তিনি তা না করলে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তিনি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। এখন আসি বাংলাদেশ সংবিধানের যে সংশোধনী সমূহ, এটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান পরিহার্য। সংবিধান রাষ্ট্রীয় জীবন ধারার পাশাপাশি সমাজ ব্যবস্থার আকাঙ্ক্ষার সাথে জড়িত। সমাজের অন্যান্য বিষয়ের পরিবর্তনের সাথে সাথে সংবিধানও পরিবর্তন করতে হতে পারে। সংবিধান যেহেতু রাষ্ট্রে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেটি 27 বার, ভারতের যে সংবিধান সেটি 103 বার এবং বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এর সাথে সঙ্গতি রেখে সময়ে সময়ে তাই সংবিধান সংশোধন করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের যে সংশোধন, যেটা প্রথম সংশোধন, সেটা সম্পর্কে আলোচনা করব। প্রথম সংশোধনটা হয়েছিল 1973 সালে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী খসড়া 1973 সালের 12ই জুলাই তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর উনি যাতে গৃহীত হয় এবং ওই দিনই রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত হয়। এই সংশোধনীর মাধ্যমে মূলত কি করা হয়, 1971 সালে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও যুদ্ধাপরাধে লিপ্ত পাকিস্তানি সৈন্য সহ এ দেশীয় সহযোগীদের বিচারের পথ সুগম হয়। এই সংশোধনীর মাধ্যমে 47 নং অনুচ্ছেদের 2 দফার পরে নিম্নরূপ নতুন দফা যুক্ত হয়। তার মানে আগে যে 47 নং অনুচ্ছেদের 2 দফা ছিল সংশোধনীর আগে, এবং সংশোধন হওয়ার পরে এই 2 দফার পরে নতুন কিছু কথা যুক্ত হয় বা দফা যুক্ত হয়। এই দফার আসলে ছিল
এই সংবিধানে বলা হয়েছে, তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারি সোপর্দ, দণ্ড দান করার বিধান সম্বলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোন বিধানের সাথে অসামঞ্জস্য বা তার পরিপন্থী। এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য করা হবে না, বেআইনি বলে গণ্য হবে না। তার মানে এটার বিষয়বস্তু এরকম দাঁড়ায় যে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন যে গণহত্যা, যুদ্ধাপরাধে লিপ্ত যে পাকিস্তানি সৈন্য ছিল বা দেশীয় যে সহযোগী বা সহচর ছিল, তাদের বিচারের পথ আসলে এখানে সুগম করা হয়েছিল এবং এই সংক্রান্ত বিচার বিচার সম্বলিত যে কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের মানে উক্ত সংশোধনের সাথে অসামঞ্জস্য বা তার পরিপন্থী হবে। তার মানে এই আইনটা হচ্ছে আহ অসামঞ্জস্য বা পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না। তার মানে এই আইনগুলো হচ্ছে ওই সংবিধানের যে আইন করা হয়েছে তা সেই আইনের সাথে পরিপন্থী, এই কারণে আসলে এই আইনগুলো বাতিল পরবর্তীতে এই সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় নাই। তার মানে ওগুলা স্ট্যান্ড বাই রাখা হয়েছে। ওই যে মুক্তিযুদ্ধকালীন যে গণহত্যা, যুদ্ধাপরাধে লিপ্ত, মানবতাজনিত অপরাধ, গণহত্যাজনিত অপরাধ, এগুলা এগুলা হচ্ছে এগুলার বিচারের পথ যাতে সুগম হয়, আসলে মূলত এর জন্যই এই 1973 সালের সংশোধনী, প্রথম সংশোধনীটা আনা হয়েছিল। প্রথম সংশোধনীর মাধ্যমে আটকে পড়া পাকিস্তানি সৈন্য এবং তাদের সহযোগী দেশীয় অন্যদের বাংলাদেশের মাটিতে বিচারের পথ সুগম হয়েছিল এবং এর ধারাবাহিকতায় 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আওতায় বিচার কার্য পরিচালনা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখন আমি বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় সংশোধনী সম্পর্কে আলোচনা করব। 1973 সালে যেটা হয়, 1973 সালের 18 সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয়, 20 সেপ্টেম্বর তা পাশ হয় এবং 22 সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে দ্বিতীয় সংশোধনী আইনানুগ হয়। এখানে আমি বলে রাখি কত সালে হয়েছিল এবং এগুলার বিষয়বস্তু কি, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা বারবার করতে হবে, মুখস্থ করে রাখতে হবে এবং খাতায় বেশি করে প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে, তাহলেই মোটামুটি মনে রাখা সম্ভব। তো আমি আহ এই দ্বিতীয় সংশোধনীর আহ, যে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা ছিল বা ধারাগুলোর যে রদ বদল হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন 1 নাম্বার, পূর্বে জরুরি অবস্থা ঘোষণার কোনো বিধান ছিল না। দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা প্রদান করা হয়। জরুরি বিধানাবলীতে বলা হয়, বহিরাক্রমণ, যুদ্ধ বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশের যে কোনো এলাকা বা এলাকার জনগণের নিরাপত্তা বিপন্ন বলে প্রতীয়মান হলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এরূপ জরুরি অবস্থা পরবর্তী যে কোনো ঘোষণা দ্বারা রহিত করা যাবে অথবা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে, অথবা 120 দিন অতিবাহিত হওয়ার পূর্বে জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে এর কার্যকারিতা হারাবে। তার মানে যখন থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হবে ওই দিন থেকে শুরু করে 120 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তার পূর্বে যদি জাতীয় সংসদে এটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে স্বাভাবিক স্বাভাবিকভাবে 120 দিন অতিক্রম হওয়ার পূর্বে মানে এই জরুরি অবস্থা ঘোষণা করার যে কার্যকারিতা এটা আপনি আপনি অকার্যকর হয়ে যাবে। 2 নম্বর বলা হয়েছে, এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 26 নং ও 42 নং ধারা সংশোধন করে বলা হয় যে সংবিধানের সংশোধনের ফলে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানের 26 নং ধারা অনুযায়ী উক্ত সংশোধনীকে মৌলিক অধিকারের বিরোধী বলে গণ্য করা যাবে না।
তার মানে 26 নং ও 42 নং ধারা সংশোধন করার পরে এখানে বলা হয়েছিল যে সংবিধান সংশোধনের ফলে নাগরিকের মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে সংবিধানের 26 নং ধারা অনুযায়ী ওই সংশোধনীকে মৌলিক অধিকারের বিরোধী বলে গণ্য করা যাবে না। তার মানে যে সংশোধনী গৃহীত হোক, মৌলিক অধিকার যে সন্নিবেশন করা হয়েছে সংবিধানে সেটা অক্ষুণ্ণ থাকবে এবং সেটাকে বিরোধী হিসেবে গণ্য করা যাবে না। 3 নম্বর হচ্ছে সংবিধানের 33 নং অনুচ্ছেদ সংশোধন করে বলা হয় কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় গ্রেপ্তার বা বিনা বিচারে আটক রাখা যাবে। তার মানে এখানে বলা হচ্ছে যে কোনো কারণ দর্শানো ব্যক্তি রেখে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় গ্রেপ্তার বা বিনা বিচারে আটক রাখা যাবে। আটকের কথা বলা হয়েছে কোনো কারণ দর্শানো ছাড়াই, এই সংশোধনের মাধ্যমে বলা হয়েছে। তারপরে 4 নম্বর হচ্ছে সংবিধানের 72 নং অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং 63 নং অনুচ্ছেদের কিছু অংশ বাদ দেওয়া হয়। এতে বলা হয় জাতীয় সংসদের দুটি অধিবেশনের মধ্যে বিরতির সময়সীমা হবে 120 দিন। তার মানে জাতীয় সংসদের যে অধিবেশন গুলো হয় এখানে দুইটা অধিবেশনের মধ্যে যে বিরতির সময় থাকে এটা হবে 120 দিন, যেটা সময়সীমা ছিল 60 দিন। তারপরে বাংলাদেশ বিধানের তৃতীয় সংশোধনী সম্পর্কে আমি আলোচনা করব। বাংলাদেশ সংবিধানের তৃতীয় সংশোধনীটা গৃহীত হয় 1974 সালের 16 মে। শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয় যেটা সীমানা চুক্তি নামে পরিচিত, যেটার নাম হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি। এই চুক্তির মাধ্যমে মিজোরাম, বাংলাদেশ, ত্রিপুরা, সিলেট, ভাগলপুর রেলওয়ে লাইন, শিবপুর, গৌরাঙ্গগালা, মহরী নদী এলাকা, ত্রিপুরা, নোয়াখালী, কুমিল্লা সেক্টর, ফেনী নদী সীমান্ত, ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম সেক্টর, বিয়ানীবাজার, করিমগঞ্জ সেক্টর, আকার খাল, বৈকারি খাল, হিলিবাড়ি, ডোমাবাড়ি এলাকা সহ মোট 15টি এলাকার সীমানা চিহ্নিত করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদে 1974 সালের 28 নভেম্বর উভয় দেশের প্রধানমন্ত্রী দ্বয়ের সম্পাদিত চুক্তি গৃহীত হয়। জাতীয় সংসদে আসলে এই চুক্তিটা দুইজনের, দুই প্রধানমন্ত্রীর যে সম্পাদিত চুক্তি, এটা 1974 সালের 28 নভেম্বর এটা জাতীয় সংসদে গৃহীত হয়। এর ফলে সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয়, যা সংবিধানের তৃতীয় সংশোধনী নামে পরিচিত। এই সংশোধনীর মাধ্যমে কি হয়, বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে ভূ সীমানা নির্ধারণের পর বাংলাদেশের সরকারি গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা সরকার যে তারিখ বর্ণনা করে সেই তারিখ হতে উক্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত এলাকা সমূহ অন্তর্ভুক্ত এলাকা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার অংশ হবে এবং বহির্ভূত এলাকা বাংলাদেশের ভূখণ্ড বলে গণ্য হবে না। তার মানে তৃতীয় সংশোধনী আসলে মূল বিষয় ছিল বাংলাদেশ ভারত যে সীমান্ত চুক্তি করা হয় এবং এই সীমান্ত এলাকা যে নির্ধারণ করা, সীমান্ত এলাকাগুলা নির্ধারণ করে দেওয়া হয় এবং সেটা বাংলাদেশের জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হয় এবং পরবর্তীতে এই জন্য আসলে এই তৃতীয় সংশোধনীটার প্রয়োজন হয়। তার মানে এই বাংলাদেশ সরকারি গেজেটে একটা পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে ওই তারিখ থেকে বিজ্ঞপ্তিতে বর্ণিত যে এলাকা সমূহ রয়েছে সেটা হচ্ছে অন্তর্ভুক্ত এলাকা। তার মানে বাংলাদেশের ভিতরে কোন এলাকা পড়বে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার অংশ হবে সেটা, এবং বহির্ভূত এলাকা হিসেবে তার মানে ভারত সীমান্তে ভারতের মধ্যে কোনগুলা এলাকা পড়ছে সেগুলো হচ্ছে বহির্ভূত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেটা বাংলাদেশের ভূখণ্ডের মানে অংশ হিসেবে গণ্য হবে না। এটার কথা বলা হয়েছিল। এটা হচ্ছে মূলত বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু। তো আমি আজকে 3টা সংশোধনী সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করতেছি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং অবশ্যই এটা আবার ক্লাসটা শোনার মাধ্যমে তোমরা বাসায় খাতার মধ্যে এগুলো লেখার চেষ্টা করবে এবং বইয়ের সাথে অবশ্যই মিলিয়ে দেখবে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু সংবিধান সংশোধন থেকে প্রায় প্রতি বছরই সংশোধনী আলোচনা করলাম। আমি পরবর্তীতে যে কয়টা সংশোধনী আছে এখান থেকে গুরুত্বপূর্ণ সংশোধনী গুলা আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমার ক্লাস আজকে এই পর্যন্তই।
তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এবং যেহেতু শীতকালীন সময় ভাইরাসের প্রাদুর্ভাবটা দ্বিতীয় স্টেজে আক্রমণ করার সম্ভাবনা আছে, প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা আছে, সেই কারণে তোমরা অযথা বাইরে ঘোরাফেরা না করে ঠিকঠাক মতো পড়ালেখা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই আশা এবং প্রত্যাশায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।